তান্ত্রিক সাহেব মন্ত্র পড়া শুরু করলেন। আসমানি মডু জমিনে যাক, অগ্নি সালান সালানের নাম আসমানি মডু জমিনে যাক, যাক সালান সালানের বান আসমানি মডু বলিদান খর্ষক। বাড়ির উঠোনে পড়েছে রক্ত এবং দোলবালি মাখা মানুষের এক উপরানো চোখ, এবং সেই চোখের সঙ্গে একটা চিরকুট, এবং সেই চিরকুটে লেখা, উপরানো এই চোখটি কার যদি জানতে চান তাহলে বাড়ির পিছনে ধানি জমিতে হাজির হন। এই চিঠিটা পড়তে পড়তেই পাওয়া গেল আরেকটা টিক উপরানো চোখ, এবং সেই উপরানো চোখের সঙ্গেও আছে আরেকটা চিরকুট, এবং সেই চিরকুটে লেখা ছিল, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের বিভৎসতা দেখতে মানসিকভাবে প্রস্তুত হও। আজকে আমি মূলত একটা বই পড়ছিলাম, বইটার নাম হচ্ছে নরকের বার্তাবাহক, লিখেছেন আহমেদ রাজু। এবং এই বইটা আমি বলবো আপনাদের সবার এই বইটা পড়া উচিত না। আমি কার কার এই বইটা পড়া উচিত এবং কার কার এই বইটা পড়া উচিত না, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। হ্যাঁ, চলুন শুরু করা যাক লেখক নিয়ে। বইটা লিখেছেন মূলত আহমেদ রাজু, এবং এটা ওনার প্রথম উপন্যাস। যদিও এটা ওনার প্রথম উপন্যাস, তবে পূর্বে ওনার কাছে আমরা একটা কাব্যগ্রন্থ পেয়েছি। কাব্যগ্রন্থের নাম ছিল কাব্যমায়া, সেটাও মোটামুটি বেশ পাঠক জনপ্রিয়তা পেয়েছে। এবং যেহেতু এটা ওনার প্রথম উপন্যাস, কাজেই এই উপন্যাসে আমার যত বেশি এক্সপেকটেশন ছিল না। কারণ হচ্ছে যে 8-10 নতুন লেখক তারা যখন থ্রিলার বই লেখেন, তো আমি ভাবছিলাম যে মূলত তাদের মধ্যে তিনি লিখবেন, হয়তো একটু ভালো হইতে পারো বা একটু কম হইতে পারে, এরকম একটু আপ অ্যান্ড ডাউন হবে আর কি। বাট বইটা যখন আমি পড়া শুরু করলাম, তখন আমি একটা ব্যাপার বুঝতে পারলাম যে আসলে আমার এই ধারণাটা ভুল। তিনি মূলত যথেষ্ট ভালো লিখেছেন। নতুন লেখকদের ক্ষেত্রে যেই ব্যাপারটা ঘটে, তারা হচ্ছে গল্পের প্রথম দিককার সাথে শেষের দিককার একটা ফ্লো বা তারা ব্যালেন্স রাখতে পারে না, তারা ফ্লোটা ঠিক রাখতে পারে না। বাট আহমেদ রাজু তিনি মূলত খুবই দক্ষতার সাথে এই ব্যাপারটা তিনি মূলত ফুটিয়ে তুলেছেন। এই গল্পের যে এনভায়রনমেন্ট বা পরিবেশ, যেই এনভায়রনমেন্টই মূলত তিনি গল্পটা ফুটিয়ে তুলেছেন, সেটা হচ্ছে একটা মফস্বল এরিয়ার ভিতরে। আর আমরা সবাই জানি বুঝে অবগত আছি যে মফস্বল এরিয়ার অধিকাংশ মানুষরা তারা ফ্যান্টাসি বা তারা মূলত বিভিন্ন কুসংস্কারে বিশ্বাস করে, এবং তারা লালন পালন করে, এবং তারা চর্চাও করে। এবং সেই কুসংস্কারের উপর ভিত্তি করে তিনি মূলত একটা চমৎকার বাস্তবতা তিনি মূলত ফুটিয়ে তুলেছেন। সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ একটা গুপ্তধনের মাধ্যমে। গল্পের ভিতরে একজন মহিলা তিনি মূলত রাতে স্বপ্নে দেখেন যে উনার বাসার নিচে লিটারেলি গুপ্তধন আছে, এবং তিনি মূলত ওনার হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করেন। এবং ওনার হাজব্যান্ড খুবই গুরুত্বপূর্ণ একটা চরিত্র, সেটা হচ্ছে শাহাবুদ্দিনের সঙ্গে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটা চরিত্রের সঙ্গে পরিচয় করে দিই, সেটা হচ্ছে নুরুদ্দিন। তিনি মূলত ছিলেন এই এলাকার মেম্বার। প্রথম দিককার সময় আপনার কাছে মনে হবে যে না, তিনি মূলত খুব ভালো একজন মানুষ, যিনি কিনা সবসময় এলাকার উন্নতি চায় বা এলাকার রেপুটেশন খারাপ এমন কাজ তিনি করেন না, এবং কেউ যদি করে তিনি মূলত ডাইরেক্টলি বাধা দিয়ে দেন। সো প্রথম দিকে আপনার কাছে মনে হবে যে না, তিনি আসলেই খুবই ভালো একজন মানুষ। বাট গ্র্যাজুয়ালি একটা সময় আসবে, তখন বুঝতে পারবো না আসল রূপটা। তিনি আসলে খুবই ডিসঅনেস্ট এবং খুবই লোভী একজন মানুষ। এই দুজন চরিত্রের সাথে সাথে আপনার দুজন তান্ত্রিকের সঙ্গে পরিচয় হবেন। একজন হচ্ছে প্রধান তান্ত্রিক এবং আরেকজন ওনার সহকারী। এবং আহমেদ রাজু তিনি মূলত উপন্যাসটাকে বাস্তবিক করে তোলার লক্ষ্যে তিনি মূলত এই বইয়ের মধ্যে বেশ কয়েকটা মন্ত্র তিনি উল্লেখ করেছেন। এবং এই বইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ লেখার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর মধ্যে একটা হচ্ছে বইয়ের পেসিংটা। কোথাও খুবই স্লো না, আবার হুট করে কোনো কিছু হয়ে যায় না, ধারাবাহিকভাবে খুবই ধীরে ধীরে মূলত বিল্ড আপ করা হয়, যেটা সবচেয়ে বেশি ভালো লাগছে। এবং শুরুর দিকে যেটা বলছিলাম যে এই বইটা আসলে কার কার পড়া উচিত না এবং কেন, ব্যাপার যেটা হয়েছে, এই বইয়ের মধ্যে কিছু কিছু সিচুয়েশনের বর্ণনা আহমেদ রাজু খুবই বিভৎস এবং নৃশংসভাবে দিয়েছেন, যেটা আসলে একটু দৃষ্টিকটু লাগছে। এটা দৃষ্টিকটু বলা যাবে না, তিনি মূলত সমাজের চরম বাস্তবতা ফুটিয়ে তোলার ক্ষেত্রে তিনি মূলত এটা উল্লেখ করেছেন। যেমন আমি যদি আপনার সঙ্গে একটাবার উল্লেখ করি, সেটা হচ্ছে শেষের দিকে যখন সীমার চিকিৎসা করে তান্ত্রিক, হ্যাঁ, সো মন্ত্রটা হচ্ছে আমি আগে যেটা পড়ে শুনেছিলাম যে আসমানি মডু বলে মন্ত্রটা শুরু হয়। বাই দ্য ওয়ে মন্ত্রটা অনেক বড়, আমি শেষের দিকে একটু আলোচনা করে নিই। আসমানি মডু নরকের দশানুষ হারত মারত বান বালিদানের নাম। এই মন্ত্র জপ করতে করতে তান্ত্রিক সীমার গায়ে থাকা উপরের নিচে কাপড় খুলে ফেলে, উলঙ্গ দেহের ঊর্ধ্বে নিম্নের ঠাগর ও গোছনার সপ্তম সমুদ্রে জল ঢেলে দেয়। জলের সাথে টাগর গুছনা মিলে সীমার পুরো শরীর রক্তিম রঙে নাঙালো। সো এইরকম কিছু বর্ণনা আপনি পাবেন, যেটা আপনার কাছে একটু উইয়ার্ড লাগতে পারে, একটু দৃষ্টিকটু ব্যাপার। তবে তিনি মূলত এই ব্যাপারগুলো উল্লেখ করার মাধ্যমে কালো জাদুবিদ্যার যে আসলে বাস্তবতা বা চরম বাস্তবতা তিনি মূলত ফুটিয়ে তুলেছেন। কাজেই বলা যায় একটু নির্দিষ্ট লিমিটেড কিছু পাঠক ছাড়া সবারই বইটা পড়া উচিত না। এবং এইরকম বর্ণনার পাশাপাশি কিছু হিংস্র কিছু বর্ণনা আছে। আমি শুরুর দিকে যে ব্যাপারটা বলেছিলাম যে মানুষের উপরানো চোখ, এরকম কিছু বর্ণনা আপনারা পাবেন, যেটা আপনার যদি আসলে এরকম স্ল্যাশিং কোনো মুভি দেখা অভ্যাস হয়ে থাকে বা স্ল্যাশিং টাইপ মুভি দেখে যদি আপনি অভ্যাস থাকেন, তাহলে বইটা পড়তে পারেন। বা আপনার যদি এরকম একটু সমস্যা থাকে বা এরকম বর্ণনা শুনতে যদি আপনার কষ্ট হয় বা সমস্যা থাকে, তাহলে আমি বলবো যে এই বইটা আপনার না পড়াই উত্তম। সো আমি ওভারঅল যদি বইয়ের বাইন্ডিং থেকে শুরু করে লেখাটা আমার কাছে পছন্দ হয়েছে, এবং আপনি যদি পড়েন আশা করি আপনার সময়টা নষ্ট হবে না। আপনি যদি এমন একটা বই খুঁজতেছেন যেখানে ভিন্ন ধর্মে বা ভিন্ন ধারা একটা থ্রিলার বই, যেখানে জাদু, কালো জাদু, তন্ত্র, মন্ত্র সব কিছু মিলে একটা ভার্সেটাইল ভাইব পেতেছেন, ডিফারেন্ট দ্বারা কোনো একটা থ্রিলার বই পড়তে চান, তাহলে এই বইটা আপনাদের ফার্স্ট চয়েসে রাখতে পারেন।